প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী যে গল্পটি রয়েছে তার প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে কিন্তু আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি বাকি পার্টটি নিয়ে আলোচনা করে সম্পূর্ণ গল্পটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো কাজেই তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটি আগে দেখে নাও, তারপর এই ভিডিওটি দেখো। আগের ভিডিওটার মতন এই ভিডিওতেও আমি কিন্তু পড়া বোঝানোর সময় বেশ কিছু লাইনে প্রশ্ন উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো আদরিণী গল্পের প্রথম পরিচ্ছেদে আমরা পেয়েছিলাম যে গল্পের কেন্দ্রীয় চরিত্র জয়রাম মুখোপাধ্যায়, তার কাছে এসছেন পাড়ার ডাক্তারবাবু নগেন এবং উকিলবাবু কুঞ্জবিহারী। এরা দুজন এসে জিজ্ঞাসা করছেন যে পীরগঞ্জের মেজবাবুর বিয়েতে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা ইত্যাদি। বিভিন্ন বার্তালাপের পর সিদ্ধান্ত নেন পীরগঞ্জে যাবেন হাতির পিঠে চেপে। এবং দ্বিতীয় পরিচ্ছেদে আমরা পেয়েছি জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব চরিত্রের বিবরণ। আজকে তৃতীয় পরিচ্ছেদ সমেত সপ্তম পরিচ্ছেদ অবধি সমগ্র গল্পটি আলোচনা করছি। এখানে আদরিণী নামক হাতির প্রবেশ ঘটবে এবং আমরা জানব আদরিণীর জীবনে কীরকম দুর্দশা নেমে এসেছিল। তো কথা না বাড়িয়ে আমি তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করছি। তৃতীয় পরিচ্ছেদে এবার দেখা যাক কি বলেছে। বলেছে যে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্ব অর্থাৎ সেই স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। আসলে হাতির পিঠে চেপে বিয়ে বাড়িতে যাবে বলে জয়রাম মুখোপাধ্যায় ঠিক করেছিল। কার বিয়ে ছিল? বিয়েটা ছিল হচ্ছে পীরগঞ্জের বাবুর বাড়ির এক মেয়ের বিয়ে। তো পীরগঞ্জে যাওয়ার রাস্তা অত্যন্ত কঠিন, আমরা প্রথম পরিচ্ছেদে পেয়েছিলাম। তো হাতি যেমন করেই হোক সে কিন্তু কেনার চেষ্টা করছে। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, 2 প্রহর, দেখো অষ্টপ্রহরে হয় 24 ঘন্টা এবং প্রহর হচ্ছে সময়ের একটা হিসাব। তো রাত্রির 2 প্রহরের সেই সময়কার ঘটনা, সেই সময় একজন ফিরে এসে জয়রাম বাবুকে বলছে যে বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা। আন্ডারলাইন হবে, এখানে কার হাতির কথা বলা হচ্ছে? বীরপুরের উমাচরণ লাহিড়ির হাতির কথা, এখনো বাচ্চা হাতি, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই। তখন জয়রাম বাবু বলছে কত? 2000 টাকা। লোকটা মানে প্রহরী তখন বলছে যে 2000 টাকা দাম চেয়ে বসে আছে। জয়রাম বাবু তখন বলছেন যে খুব বাচ্চা না, সওয়ারি নিতে পারবে। সওয়ারি বলতে বোঝায় আরোহী, মানে বহন ক্ষমতাটা হাতির মধ্যে কিন্তু রয়েছে, এটাই বোঝাচ্ছে। কুছ পরোয়া নেই, মানে কোনো কিছু যায় আসে না, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। অর্থাৎ আমাদের গল্পে কিন্তু আদরিণীর প্রবেশ ঘটছে। লাহিড়ি মশাইয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 জন অশিষ্ট অর্থাৎ অভদ্র বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ের নাতি। অর্থাৎ হাতির তোর গোদা পা, মানে হাতির পা কি হয়? গোল গোল পা হয়। তো এই গোল পায়ে লাথি মারার কথা বলছেন। তো হাতি হঠাৎ করে এসছে এবং আশপাশ থেকে হচ্ছে ছোট ছোট বাচ্চারাও এসে ভিড় করেছে হাতি দেখার জন্য। তো ওর মধ্যে থেকে 2-1 জন বাচ্চা
সুর করে এই লাইনটা বলছে। তো এই শুনে কি হচ্ছে, বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। ক্রুদ্ধ মানে হচ্ছে রাগ, রেগে গেল, এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল এবং বের করে দিল, দূর দূর করে তাদেরকে বের করে দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারে অর্থাৎ বাড়ির প্রবেশের দরজার ঠিক সামনে বা অন্দরমহলের কাছে এসে দাঁড়ালো। এবার হাতিটিকে কি করবে, আদরিণীটিকে কি করবে, মুখুজ্জে মশাই পরিবার বরণ করবে। দেখো কি বলছে, মুখুজ্জে মশাই বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী মারা গিয়েছে, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে অর্থাৎ 4 পায়ে সেই জল একটু একটু করে চালিয়া দিলেন। আন্ডারলাইন হবে এখানে, কে আদরিণীর পা ধুয়ে দিয়েছিল, আদরিণীর পা ধুয়ে দিয়েছিল হচ্ছে জ্যেষ্ঠা পুত্রবধূ মানে বড় পুত্রবধূ। কম্পিত মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত হচ্ছে হাতির প্রশিক্ষক বা পরিচালক, হাতির দেখাশোনার দায়িত্বে যিনি থাকেন তিনি হলেন মাহুত। তো মাহুত হচ্ছে ইশারা করছে আদরিণীকে তুমি বসো, তখন আদরিণী হাতি কি করছে, জানু মানে হাঁটু গেড়ে বসে পড়ল। বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। আন্ডারলাইন হবে, কে আদরিণীর কপাল রাঙা করে দিল কি দিয়ে, তাহলে বড়বধূ মানে জ্যেষ্ঠ পুত্রবধূ এখানে, তো তেল আর সিঁদুর দিয়ে তার ললাট অর্থাৎ কপাল, আদরিণীর কপালটা লাল করে দিল, অঙ্কন করে দিল। ঘন ঘন সব শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়িয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল অর্থাৎ আতপ চাল, ধামা হচ্ছে বেতের তৈরি বড় পাত্র, কলা এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটিয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড অর্থাৎ কলা গাছ, হাতি কিন্তু কলা গাছ খেতে বেশ ভালোবাসে, কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আদরিণীকে কিভাবে বরণ করা হয়েছিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে মানে রাজার সামনে উপস্থিত হলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজা জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই ও হাতিটি কার? আন্ডারলাইন হবে, মুখুজ্জে মশাই ও হাতিটি কার। কথাটি কি বলেছে? মহারাজা, গোল করে দাও মহারাজা। তখন মুখুজ্জে মশাই বলছে, দেখো মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিনও আমি দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া মানে অবাক হয়ে রাজা তখন বলছে, রাজা বলিলেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। মানে জয়রামবাবু তখন বলছে যে আজ্ঞে হ্যাঁ। তখন ওই মহারাজা বলছে যে তবে বললেন আমার হাতি। বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। শ্লেষ সূচক বলতে বোঝায় বিদ্রুপ, মানে কথাটা আসলে কেন বলেছে, যে অনুনয়ের সুরে নাকি এটা বিদ্রুপ করে, মহারাজা এটা ঠিক বুঝতে পারল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরেরই দ্বারা প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখনও
হাতি আপনার বই আর কার। অর্থাৎ মহারাজের আশ্রয়ে যেহেতু মুখুজ্জেমশাই মন্ত্রী এবং তার ছত্র ছায়াতে কুশলে রয়েছেন, তাই যে কোনো সম্পত্তি বা যে কোনো জিনিসই মহারাজের অধীনে বা অধীনস্থ, এটা জয়রাম মুখোপাধ্যায় মনে করেছেন। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, মানে ভালো ঘুম হইল। তো বেশ কয়েকদিন ধরে জয়রাম মুখোপাধ্যায় হাতির জন্য চিন্তিত ছিলেন। হাতি পাচ্ছেন না এবং মহারাজও তাকে অপমান করেছে হাতি দিবেন না বলে। তো তিনি তো ঠিক করেছিলেন, তিনি অত্যন্ত জেদি মানুষ, রকচটা স্বভাবের মানুষ, কাজটি করেই ছাড়লেন। অবশ্যই যখন হাতি পেলেন তখন মহারাজের সামনে গিয়ে হাতিটাকে প্রদর্শন করলেন এবং মহারাজও বিভিন্নভাবে অবাক হলো এই ব্যাপারে। এখানে আমাদের তৃতীয় পরিচ্ছেদ শেষ হলো। এবার চতুর্থ পরিচ্ছেদে প্রবেশ করছি। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। স্বাভাবিক ঘটনা, যে কোনো মানুষের জীবনে কিন্তু 5 বছর এবং 10 বছরে তার জীবন এবং তার যা আশেপাশের যে পরিবেশ সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। এই যে যেমন ধরো তোমরা ছোটবেলায় তুমি তোমার পরিবার বা তোমার আশেপাশে যেমন তুমি দেখেছো এখন কি সেরকমই রয়েছে? না, অনেক অনেক পরিবর্তন হয়েছে, তাই না? এবং ভবিষ্যতেও আরো হবে, এটাই তো নিয়ম। নতুন নিয়মে পাস করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ফরিয়া গিয়াছে। তো যে আদালত, যে কোর্টে মুখুজ্জেমশাই কাজ করেন, সেই কোর্টেও পড়াশোনা জানা বিভিন্ন মোক্তার উকিলের প্রবেশ ঘটেছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3 পুত্র, আন্ডারলাইন হবে, তাহার 3 পুত্র প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, আন্ডারলাইন হবে। তাহলে আমরা জানলাম যে মুখুজ্জেমশাইয়ের 2 জন পুত্রের মধ্যে একজন কিন্তু অকর্মণ্য, সে বিয়ে থোয়া করেছে এবং বংশবৃদ্ধি ছাড়া তার আর কোনো কাজটা সে পারে না। এবং দ্বিতীয় ছেলে অত্যন্ত মেধাবী, সে কিন্তু কলকাতায় পড়ছে। সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ অর্থাৎ আবেগ নাই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন, আন্ডারলাইন হবে, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে মুখুজ্জেমশাইয়ের কথা বলা হচ্ছে। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখেছেন, তাহার এখন সামলা মাথায় দিয়া, তাহারা এখন কি করছে না, সামলা মাথায়। সামলা বলতে কি বোঝায়? সামলা হচ্ছে ব্রিটিশ আমলে উকিলদের পরিহিত শাল, মানে শাল কিন্তু গাছ নয়, শাল হচ্ছে এক জাতীয় মোটা কাপড়, সেই শাল কাপড়ের তৈরি পাগড়িকে বলে সামলা। সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন, ব্র্যাকেটে লিখেছে দেখো, মুখোপাধ্যায় কি পাগড়ি বাঁধিতেন, আন্ডারলাইন হবে। আর সামলা কারা পড়তো ওটাও আন্ডারলাইন হবে। সেকালের মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। আসলে ছোটবেলা, মানে ছোটবেলা বলতে আশেপাশের মুখোপাধ্যায়ের আশেপাশে যে সমস্ত ছেলেপিলেরা ছিল, অর্থাৎ সেই সময়ে যারা যখন ছোট ছিল তখন কিন্তু উলঙ্গ অবস্থায় অর্থাৎ ন্যাংটো অবস্থাতে কিন্তু এই মুখুজ্জেমশাই তাদেরকে দেখেছেন
এবং যখন তারা বড় হয়ে ডাক্তার, ওকালতি এবং আইনজীবী হয়েছেন, ঠিক সেই সময় তারা মাথায় কি পাগড়ির বদলে সামলা পড়তে কিন্তু শুরু করেছেন। এই একটা পরিবর্তন মুখুজ্জেমশাই খেয়াল করেছেন। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। মুখুজ্জেমশাই কিন্তু অতটা ইংরেজি জানেন না, তাই ইংরেজিতে আশেপাশের উকিলরা কথা বলতে গেলে তার পার্শ্বস্থিত মুখোপাধ্যায় মহাশয় তার পার্শ্বস্থিত ইংরেজি জানা কোনো জুনিয়রকে জিজ্ঞাসা করে যে কি বলছে, একটু ট্রান্সলেশন করে দিতে। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়, মুখের জবাব মুখেই রইয়া যায়। নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। অর্থাৎ সেই সময়ে যে সমস্ত ইংরেজি জানা জুনিয়র আইনজীবীরা বা ওকালতিরা রয়েছেন, তারা সেইভাবে কিন্তু এই মুখুজ্জেমশাইকে পাত্তা দিচ্ছেন না। তো ক্রমেই মুখুজ্জেমশাইয়ের মধ্যে কিন্তু রাগের সঞ্চার হয়েছে। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়ের যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না, সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি আশেপাশের বিভিন্ন আইনজীবীদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। মুখুজ্জেবাবু মনে করেছেন যে এই পেশাটা তার ছেড়ে দেওয়াটা উচিত। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, আন্ডারলাইন হবে যে মুখোপাধ্যায়ের মহাশয়ের বয়স কত পাচ্ছি, 60 বছর। অনেকখানি বয়স হয়েছে তার, 60 বছর বয়স হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজি কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। এই চাকরি পাবে ভেবে পুত্রের আর চাকরি হয় না। এইভাবে ভাবতে ভাবতেই কিন্তু একটা গোটা জীবনের, মুখোপাধ্যায়ের একটা জীবনের 1 বছর কেটে গেল। এই সময় দায়রা বলতে বোঝে ফৌজদারি আদালত। তো দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। এবার তোমরা বলবে যে এই ফৌজদারি আদালতটা কি? আসলে ফৌজদারি আদালতের যে বিচারটা হয় সেটা হলো খুন, চুরি, ডাকাতি ইত্যাদি, বড় বড় যে সমস্ত কেসগুলো হয় সেইগুলোর বিচার ব্যবস্থা করা হয় এই ফৌজদারি আদালতে। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছে, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। তাহলে কতদিন মোকদ্দমা চলিল? 3 দিন, আন্ডারলাইন হবে এটা। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ, অর্থাৎ এসএসআর কারা? বিচারপতির পরামর্শদাতা, এরা কি করছে? মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। যে আসামি যে খুন করেছে, তো ওই খুনি আসামির মুক্তার হিসাবে কাজ করেছেন কিন্তু জয়রাম বাবু। তো জয়রাম বাবু এমনভাবে সমস্ত কিছু পেশ করেছে বিচারকের কাছে, সেই আসামি কিন্তু এই জয়রামের মাধ্যমে
বিচারটা জিতে যায়। এত পারদর্শী কিন্তু তিনি ছিলেন। সমস্ত বিচার ব্যবস্থা তিনি হার মানতে চাইতেন না। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাজিতেছেন। অর্থাৎ বিচার ব্যবস্থা মিটে যাওয়ার পর জজ সাহেবকে সেলাম করে মুখুজ্জে মশাই মানে জয়রাম মুখোপাধ্যায় মহাশয় তার নিজের কাগজপত্রটা বান্ডিল করছিলেন, বাঁধছিলেন। ঠিক এই সময়কার ঘটনা। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, পেশকার কারা? পেশকার হচ্ছে যারা বিচারপতির সামনে কাগজপত্র এনে দেয়, তাদেরকে বলা হয়ে থাকে পেশকার, বা তোমরা বলতে পারো আদালতের প্রধান করণিক। পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? আন্ডারলাইন হবে, এই উকিলটির নাম কি? বক্তাকে জজ সাহেব। কাকে জিজ্ঞাসা করিলেন? পেশকারকে। পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উহার নাম জয়রাম মুখার্জি। কে বললো কথাটা? পেশকার। আন্ডারলাইন হবে। উনি উকিল নহেন, মোক্তার। এটাও আন্ডারলাইন হবে। কে বললো? বক্তা আসতেই পারে। পেশকার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তবেদার, অর্থাৎ অনুগত ব্যক্তি বা ভৃত্য বোঝায়। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? মানে আবার বললেন, মানে বিশ্বাস করতে পারছে না যে মোক্তার। আমি মনে করেছিলাম আপনি উকিল। অর্থাৎ এমনভাবে বিচার ব্যবস্থাটা জয়রাম বাবু নিজের পারদর্শিতায় বিচার করেছেন, কাজকর্ম করেছেন। তো জজ সাহেব কিন্তু বিশ্বাস করতে পারছেন না যে তিনি আসলে মোক্তার। ভেবেছিলেন তিনি একজন উকিল, পারদর্শী উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনার মোকদ্দমা চলিয়াছেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সে ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। ডাগর চক্ষু মানে হচ্ছে বড় বড় চোখ। তো বড় চোখটা কি জলে পরিপূর্ণ হলো, অর্থাৎ তিনি খুশি হলেন এই কথাটা শুনে। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, মানে আমি উকিল নয়, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। আন্ডারলাইন হবে, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারবো না। এখানে কি না বলার কথা বলা হয়েছে? জজ সাহেবের প্রশংসার কথা বলা হচ্ছে। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে। আন্ডারলাইন হবে, বুড়া ব্রাহ্মণকে জয়রাম মুখোপাধ্যায়। হুজুর কোর্টের জজ হোম, ব্র্যাকেট করে রাখো, যে কোশ্চিন আসতে পারে যে বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করে কি বলেছিলেন। একদম লাইন তুলে কিন্তু দিতে পারে, অপশানে মুখস্থ হবে। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। এখানে আমাদের চতুর্থ পরিচ্ছেদ শেষ হলো। এরপর আসি আমাদের পঞ্চম পরিচ্ছেদে। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না। সংকুলান বলতে বোঝায় পর্যাপ্ত পরিমাণে যে টাকাটা পায় সুদে, সেটাতে তার সংসার চলে না। তিনি তো কাজকর্ম ছেড়ে দিয়েছেন, তাই না? আর দিন দিন স্বাভাবিক নিয়মে জিনিসপত্রের দাম বাড়ে, তাই তার সংসার চালানোটাও কিন্তু কঠিন হয়ে পড়েছে। তার মধ্যে দুইজন, তার যে পুত্র, তার পুত্রের মধ্যে একজন অকর্মণ্য, আর একজন হচ্ছে মেধাবী হলেও চাকরি বাকরি কিছু পায়নি। সমস্যা। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগলো, অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়ের কাজের পরিমাণটা কমতে লাগলো। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। আন্ডারলাইন হবে যে মাহুত আদরিণীকে নিয়ে কোথায় স্নান করতে গেল? নদীতে। অনেকদিন হইতেই লোক ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। আন্ডারলাইন হবে যে হাতি বিক্রি করার
পর কত টাকা বেঁচে যাবে বলে পরামর্শ দেওয়া হয়েছিল? 30-40 টাকা। সে সময় 30-40 টাকা মানে হচ্ছে বিশাল ব্যাপার, যে সময়কার এই গল্পটা লিখেছে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। মুখোপাধ্যায় মহাশয় রেগে গিয়েছেন আদরিণীকে বিক্রি করার কথা শুনে। তখন তিনি আরো ক্ষোভের সুরে বলেছেন যে, মানে বৈঠকখানে উপস্থিত সকল সদস্যদের বলেছেন যে, বরং আপনারাই বলুন যে আমার যে ছেলেপিলে রয়েছে, নাতি নাতনি রয়েছে, এদেরও এক এক করে আমি বিক্রি করে দিই। এরূপ উক্তির পর আর কথা চলে না। এরূপ কথাটা শুনে, মানে মুখোপাধ্যায় মহাশয়ের মুখে এরকম টাইপের কথা শুনে তারা কোনো কথা বলেননি। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থগমন হইতে পারে, অর্থাৎ ধনসম্পত্তির টাকা পয়সার আগমন ঘটতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা মানে খসড়া, ড্রাফট করা তিনি করলেন। অবশেষে তিনি ভাবলেন যে হাতিকে যদি বিক্রি না করে ভাড়া যদি খাটাই, তাহলে তো মন্দ হয় না, ভাড়ার পয়সাও উঠবে আর আদরিণী আমার কাছে থেকে যাবে। তখন তিনি বিজ্ঞাপন লিখতে শুরু করলেন, একটা কাগজে খসড়া তৈরি করলেন, রাপ করলেন। কি বলেছে দেখো, হস্তি ভাড়ার বিজ্ঞাপন লিখেছেন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণীর নাম্নী অর্থাৎ প্রসিদ্ধ হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র, আন্ডারলাইন হবে, তার মানে আদরিণীর ভাড়া কত টাকা? 3 টাকা। হস্তিনীর খোরাকি মানে খাদ্য খরচ, এটারও উল্লেখ করে দিয়েছে 1 টাকা। মানে কেউ যদি ভাড়া নেন, এবার হাতিকে তো খাওয়াতে হবে, তো হাতির খাওয়ার খরচ লিখে দিচ্ছেও 1 টাকা। এবং মাহুতের খোরাকি অর্থাৎ তার সাথে যে হাতির সাথে যে মাহুত থাকবে তার খোরাকি অর্থাৎ তার যে খাদ্য খরচ, সেটা কি 4 অর্থাৎ মোট হিসাব মিলিয়ে হচ্ছে 4, অর্থাৎ হাতি এবং মাহুতের মোট হিসাব মিলিয়ে হচ্ছে 4 টাকা ধার্য করা হচ্ছে ভাড়া সমেত। মানে ওদিকে 3 টাকা, হাতি ভাড়া 3 টাকা, হাতির খাওয়ার খরচ 1 টাকা, টোটাল হচ্ছে 4 টাকা ধার্য হয়ে গেছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবে। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরীপাড়া। তাহলে মুক্তার মহাশয়ের বাড়ির ঠিকানা আমরা পাচ্ছি চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেকটা ল্যাম্পপোস্টে কোথায় কোথায় সাটিয়েছিল, ওটাও পরীক্ষাতে আসতে পারে, আন্ডারলাইন হবে। প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ মানে পথের পাশে, বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে, যেই জায়গাতে হচ্ছে লোকের আনাগোনা লেগেই থাকে, মানুষজনের হচ্ছে কথাবার্তা চলে ইত্যাদি প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হলো। আঠা দিয়ে একদম সেটে দিলেন তিনি সেই সমস্ত জায়গাতে। তো বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না, আন্ডারলাইন হবে। কত টাকার বেশি আয় হইল না? 15-20 টাকার বেশি আয় হলো না মাসে। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রী পীড়িত হইয়া পড়িল। জ্যেষ্ঠ পৌত্রী পীড়িত, পীড়িত বলতে বোঝায় অসুস্থ, আন্ডারলাইন হবে। কে অসুস্থ হয়ে পড়েছিল? মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রী মানে নাতনির কথা এখানে বলছে, বড় নাতনি। তার জন্য ডাক্তার খরচ, ঔষধ পদ্ধতির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না, মানে উপার্জন হয় না, আন্ডারলাইন হবে। যে খরচ, ওষুধের খরচ কতখানি ছিল? 5-7 টাকা। সরি, জ্যেষ্ঠ পৌত্র বলতে বোঝায় যে বড় নাতি, নাতনি হবে না, নাতি হবে। তো বলছে যে মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল। সেই ছেলেটি ক্রমে সুস্থ হয়ে উঠল। বড় বধূ মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা, আন্ডারলাইন হবে। মানে পেটে ওদের বাচ্চা রয়েছে, কাদের কাদের? বড় বধূ এবং মেজবধূ।
কয়েক মাস পরে আরো দুটি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। অর্থাৎ এখানে বাচ্চাদের কথা বলা হচ্ছে। যখন বাচ্চা জন্ম নেবে তখন পরিবারের সদস্য সংখ্যা বাড়বে এবং অন্নের যোগানের দায়িত্ব কার ঘাড়ে চাপবে? সেই মুখুজ্জে মশাইয়ের ঘাড়ে চাপবে। এটা চিন্তা করছে। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী, পৌত্রী বলতে বোঝায় নাতনি। আমি তখন একটু ভুল বলেছিলাম, পৌত্র মানে হচ্ছে নাতি আর পৌত্রী মানে হচ্ছে নাতনি। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। আন্ডারলাইন হবে যে বড় নাতনি তার নাম কি পাচ্ছি? কল্যাণী। এ কত বছর বয়স পদার্পণ করেছে? দ্বাদশ বছর, অর্থাৎ 12 বছরে পা দিয়েছে। এবার মূলত এই কল্যাণীর বিয়ের কারণেই আদরিণীর জীবনে চরম দুর্দশা নেমে আসবে। আমরা পরের লাইনগুলোতে আরো বিস্তারিত বুঝতে পারব। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্র তাহার বিবাহ না দিলে নয়। অর্থাৎ দেখতে অপূর্ব সুন্দর হচ্ছে, এই কল্যাণী কিশোরীতে পরিণত হচ্ছে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। আন্ডারলাইন হবে ঘর বর মনের মতো হয় না। কার এখানে কথা বলা হচ্ছে? কল্যাণীর কথা বলা হচ্ছে, কল্যাণীর বিয়ের কথা বলা হচ্ছে। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খায় শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। অর্থাৎ বরপক্ষের যে খায় অর্থাৎ পণ, সেই পণটা কিন্তু অনেক দাবি দাওয়া তারা করে। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারেই নির্লিপ্ত। কন্যার পিতা এ ব্যাপারে কোনো কথা বলেন না। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফ্লুট বাজাইয়া বেড়াইতেছে। অর্থাৎ সে যে কন্যা কল্যাণীর বিয়ে দিবে, তো তার কথা কিন্তু কিছু সে বলে না। সে কি করে? সে খালি নেশা ভাঙ করে, তাস খেলে, আর এদিক ওদিক হচ্ছে ফ্লুট মানে বাঁশি বাজিয়ে বেড়ায়। যত দায় এই 60 বছরের বুড়োর ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। আন্ডারলাইন হবে। তো রাজশাহী কলেজ বর্তমান বাংলাদেশে রয়েছে। তো এই রাজশাহী কলেজে এল নামক একটা ক্লাসে পড়ছে। খাইবার পরিবার সংস্থানও আছে, অর্থাৎ তাদের যে ব্যবস্থা, তাদের ব্যবস্থাটাও কিন্তু ভালো, বাড়ির ব্যবস্থাও বেশ ভালো। তাহারা 2000 টাকা চাহে, অর্থাৎ পণ দাবি করে। কত? 2000 টাকা। আন্ডারলাইন হবে নিজেদের খরচ অর্থাৎ মাসিক খরচ 500 টাকা। 2500 টাকা হইলেই বিবাহটি হয়। আন্ডারলাইন হবে। তাহলে বিবাহের জন্য কত টাকার দরকার? 2500। এবার 2500-এর মধ্যে হচ্ছে 2000 টাকা সেই বরপক্ষকে দিবে পণ হিসেবে এবং 500 টাকা মাসিক খরচ হবে। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতৃরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। তো মুখোপাধ্যায় মহাশয় দেখছে যে এইভাবে তো সংসার চলতে পারে না, আরো নাতনি পড়ে আছে, তাদের বিয়ে দিতে হবে, তারাও হচ্ছে বয়সের দিকে এগোচ্ছে ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু সে সময়ে মুখুজ্জে মশাইয়ের মাথায় ঘুরছে। এমন সময় হয়েছে কি দেখো, বলেছে তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগলো। এই লাইনটা একটু আন্ডারলাইন করো, প্রশ্ন আসতে পারে কার শরীর ভগ্ন মানে ভেঙে পড়তে শুরু করেছিল? মুখোপাধ্যায় মহাশয়। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। ব্যাস, একদম কেস জন্ডিস হয়ে গিয়েছে এখানে। সেও ফেল করেছে। কার কথা বলা হচ্ছে? কোন ক্লাসে সে ফেল করেছে? যে কনিষ্ঠ পুত্র অত্যন্ত মেধাবী,
চাকরি পায়নি বলে জয়রামবাবু চিন্তায় রাত দিন কাটে। সে হঠাৎ করে বিয়ে পরীক্ষাতে অবশ্যই ফেল করে বসেছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জমশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দিলেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় দাঁড়াও। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসেই পেতে পারেন। তাহলে হাতির সর্বোচ্চ দাম কত টাকা ধার্য হয়েছিল? 3000 টাকা। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কোচাও বলতে বোঝায় ধুতির সামনের অংশ। ধুতির সামনের অংশে মুখোপাধ্যায় মহাশয় নিজের মুখটা হালকা করে মুছে বলছে, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ের শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। এই কথাটা কারা বলছে? সেই পরামর্শদাতারা মুখুজ্জমশাইকে বলছেন যে হাতিকে যদি বিক্রি করা যায় তাহলে অনেক টাকা পাবে এবং সেই টাকা দিয়ে নিজেদের পেটও চলবে এবং বিয়েটাও দিতে পারবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, মানে ক্রেতা ঠিক করো, তাতে আমি যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। আন্ডারলাইন হবে, মেলা কদিন আগে আরম্ভ হয়? 15 দিন পূর্বে। তবে শেষ 4-5 দিনই জমজমাট বেশি। যে কোনো মেলার দেখবে শেষ মুহূর্তে কিন্তু মেলা বেশ জমজমাট হয়। শুরুর দিকে কিন্তু মেলাতে অতটা ভিড় থাকে না, জমজমাট কিন্তু থাকে না। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাবে। মুখোপাধ্যায় মহাশয় মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে, অর্থাৎ মেজ পুত্রের কথা এখানে বলা হচ্ছে। যাত্রার দিন প্রত্যুষে খুব সকালে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, অর্থাৎ শয্যাত্যাগ করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। হাতিকে বিক্রি করতে হবে, আদরিণীকে বিক্রি করতে হবে, প্রাণের আদরিণী জয়রামবাবুর ছেড়ে চলে যাওয়ার কষ্ট, পোষা প্রাণী বিক্রির কষ্ট কিন্তু একমাত্র মালিকই বোঝে। এখানে জয়রাম মুখোপাধ্যায়ের মনের ভিতরে যে কষ্ট সেটা হচ্ছে জয়রাম বাবুই একমাত্র বুঝেছেন, আর কেউ বুঝতে পারেননি। পেটের দায়ে অর্থের টানে বাধ্য হয়ে মুখোপাধ্যায় মহাশয় হাতিটিকে বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু তার মন সাই দিচ্ছে না তিনি বিক্রি করবেন। তো তাকে বিক্রি করার আগে, মানে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে হাতিটিকে ভালো মন্দ খেতে দিয়েছে। বাড়ির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে, মানে চোখে জল এনেছে। এরকম পরিস্থিতিতে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, আন্ডারলাইন হবে। 2 টাকার রসগোল্লা হাতির জন্য এনেছিল। ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে নিজের হাতে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। কে হাতিকে রসগোল্লা খাওয়ালো? মুখোপাধ্যায় মহাশয়। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। আন্ডারলাইন হবে।
কথাটা কে বলেছে? মুখোপাধ্যায় মহাশয়। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জয়রামবাবু যেমন করেই হোক আদরিণীকে কিন্তু বিক্রি করতে যাচ্ছেন না। তো ভারী কষ্ট হচ্ছে, কথা বেরোচ্ছে না, এবং তিনি যে তাকে বিদায় করবে, তার সাথে যে দেখা হবে না, সেটা জয়রামবাবু কিন্তু বুঝতে পারছেন এবং মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস অর্থাৎ মেঝেতে পাতার মোটা আস্তরণ ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে মানে স্নানের পর আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রইল। জয়রামবাবুর পেটে খাওয়ার কিন্তু পৌঁছাচ্ছে না, সে খেতেই পারছে না, এত সে কষ্ট পেয়েছে। হাজার হোক পোষা প্রাণী তো, এতদিন ধরে সে পুষেছে, তিনি পুষেছেন, তো পোষা প্রাণী বিক্রির যে যন্ত্রণা সেটা প্রচন্ড কষ্ট খুবই পাচ্ছেন জয়রামবাবু। তোমরা যারা হচ্ছে বাড়িতে পশু পাখি পুষো, যদি কারো বিক্রি করতে যদি হয়েছে কোনো কারণে বা হয়তো মারা গিয়েছে, সেই কষ্টটা কিন্তু একটা পরিবারের সদস্যকে হারানোর মতন সমান। এটা একদম মানে অনুভব তোমরা করতে পারবে। তো এখানে আমাদের পঞ্চম পরিচ্ছেদ শেষ হলো, এরপর আসে ষষ্ঠ পরিচ্ছেদে। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। কবে ধার্য হয়েছে আন্ডারলাইন করো, 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষে আশীর্বাদ হইবে, মানে কন্যা পক্ষের আশীর্বাদ হবে এবং বর পক্ষেরও আশীর্বাদ হবে। আর এটাও আন্ডারলাইন হবে যে কোন মাসে আশীর্বাদের ধার্য হয়, বৈশাখ মাস। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গয়না গড়াইতে দেওয়া হইবে, কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। আদরিণীকে আর বিক্রি করা যায়নি সেই মাঠে, সেই মেলাতে। তো হঠাৎ পয়লা বৈশাখ নববর্ষের দিন আদরিণী কিন্তু আবার বাড়িতে ফিরে এসছে। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। স্বাভাবিক ব্যাপার, পোষা প্রাণী ফিরে এসছে আবার, তাই সবার মনের মধ্যে কিন্তু আনন্দের সৃষ্টি হয়েছে। বিক্রি হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের মানে দুঃখের চিহ্ন সে সময় দেখা গেল না। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে, যেন কেউ ধন সম্পত্তিটা হারিয়ে ফেলেছিল এবং সেই সম্পত্তিটা তারা ফিরে পেয়েছে এমন মনে হয়েছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা আদর রোগা হয়েছে, বোধ হয় এ কদিন সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কত এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। যারা গল্প করতে রোজ দিন আসে, পরের দিনও সেই সমস্ত বন্ধুরা বৈঠকখানাতে উপস্থিত হয়েছে। এমন সময় একটা ঘটনা ঘটেছে। কি বলছে দেখো, ও অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জমশাই বলিলেন, আদর যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। বিদায় বেলায় মুখুজ্জমশাই আদরিণীকে বলেছিলেন যে যাও মেলা দেখে এসো, তিনি বলেননি যে আর ফিরে এসো না। হয়তো এই কারণেই বা মানে যারা আলোচনা করছে তাদের ধারণা এই জন্যই হয়তো আদরিণী আবার ফিরে এসছে তাদের বাড়িতে। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। মুরগিখোর ব্রাহ্মণ বলতে বোঝায় আগেকার দিনে ব্রাহ্মণেরা মুরগির মাংস খেত না। এমনও শুনেছি আমি, যদি মুরগি খড়ের চালে
উঠে যদি বসতো এবং সেই খড়ের চালের তলাতে বাসনপত্র যদি থাকতো, সেই বাসনপত্রগুলো পর্যন্ত নাকি সেই বাড়ির সদস্যরা ধুয়ে ফেলতো। কেন এমনটা নিয়ম? আসলে মুরগি মানে এখন তো বিভিন্ন ওই পোলট্রি মুরগি হ্যান ত্যান ইত্যাদি হয়েছে, তো আগে ছিল হচ্ছে দেশি মুরগি ছাড়া থাকতো, এখনো রয়েছে। তো দেশি মুরগিগুলোকে দেখবে যে নোংরা টোংরা জিনিস কিন্তু খেয়ে থাকে, তো এই জন্য অনেকটা মানে ঘৃণা মনে নিয়ে সেই সময়ে মুরগি মাংসটা অত্যন্ত কম মানুষই খেত। তো ব্রাহ্মণরা কিন্তু সেই সময়ে মুরগি এমনকি পেঁয়াজ রসুন কিন্তু ছুতো না, এমনটা কিন্তু আগে হতো ব্রাহ্মণদের মধ্যে। এখন পরিবর্তন অনেকটাই হয়েছে, যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে, নিজেকে আপডেট করতে হচ্ছে, আলাদা ব্যাপার। তো এখানে মুরগিখোর ব্রাহ্মণ বলতে বোঝাচ্ছে যে মুরগি খাওয়া ব্রাহ্মণের কথা। তো মুখুজ্জেমশাই তো মুরগি খাওয়া ব্রাহ্মণ নন, ওর মুখে দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে? কথাই বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, অর্থাৎ তিনি যা বলবেন তাই ফলবেন। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়, আন্ডারলাইন হবে। এবার রসুলগঞ্জের মেলার কথা এখানে আসছে। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানে কাদরিনীকে পাঠাবার পরামর্শ হইল, আন্ডারলাইন হবে। সেখানে বলতে কোথায় বলা হচ্ছে? রসুলগঞ্জের মেলার কথা বলা হচ্ছে। এবং সেই মেলাটি কি? সেই মেলাটি হচ্ছে সাপ্তাহিক মেলা, সপ্তাহব্যাপী মেলা। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। জয়রাম মনে করেছে আদরিণী ফিরে এসছে ঠিকই, কিন্তু বারবার তো আর ফিরে আসবে না, এই হয়তো তার সাথে আদরিণীর শেষ দেখা। তাই আদরিণীকে আর তিনি কিছু বললেন না, শুধুমাত্র তিনি বিদায়টা করলেন মনের দুঃখে। কল্যাণী আসিয়া বলল, দাদামশাই, আদর যাইবার সময় কাঁদছিল। দেখো, প্রাণীরও না মনের মধ্যে অনুভূতি থাকে, যে কোনো প্রাণী বুঝতে পারে ব্যথা, আনন্দ ইত্যাদি। তার মালিক তাকে কতটা ভালোবাসে যে কোনো প্রাণী বুঝতে পারে। মালিকের কষ্টে সেও কিন্তু কষ্ট পায়। বিশেষ করে এই সেন্সটা ভালো বুঝতে পারবে কুকুরের মধ্যে, গরুর মধ্যে, মহিষের মধ্যে যারা পোষে তারা এটা একদম ভালো মতন বুঝতে পারে। মুখোপাধ্যায় শুনিয়াছিলেন, উঠিয়া বসলেন, বললেন, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদামশাই। যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিল, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে আর ফিরে আসবে না, তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্র নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, অর্থাৎ তার নাতনির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। আদরিণীর জন্য কিন্তু জয়রামের মন ছটপট করছে। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস নে মা, রাগ করিস নে। ঘরের মধ্যে জয়রাম বাবু আপন মনে এই কথাটা নিজে নিজেই বলতে লাগলেন। এখানে আমাদের ষষ্ঠ পরিচ্ছেদটা শেষ হলো। এরপর আসি আমাদের সর্বশেষ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। চাষি লোক আন্ডারলাইন করো। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল, অর্থাৎ মাথায় যেন বাজ পড়েছে, মানে চরম বিপদ নেমে এসেছে, এমনটা পত্রটা পড়ে
জয়রাম মুখোপাধ্যায় বুঝতে পারল। কি বলেছে? মধ্যম পুত্র লিখিয়াছে মানে হচ্ছে মেজজন লিখেছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া করল মানে গতকাল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। তাহলে বাড়ি থেকে কত দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে? 7 ক্রোশ দূরে। আন্ডারলাইন করে রাখো, এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সে আর পথ চলিতে পারে না, রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। কোথায় শুয়ে পড়েছে? আম বাগান। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। কেন শুয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে? তার পেটে যে যন্ত্রণা সেটার জন্য তারা সন্দেহ করেছে, হয়তোবা শুয়ে পড়েছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ প্রথিত অর্থাৎ মাটিতে প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠোনে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমায় গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোব। আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে, আন্ডারলাইন হবে, বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। তাহলে জয়রামবাবু কি খেলেন? সামান্য দুধ খেলেন এবং রাত্রি 10টায় ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়লেন। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। তাহলে তার সাথে হচ্ছে কে গেলেন? জ্যেষ্ঠ পুত্র। পত্রবাহকও সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। কোচ বাক্স বলতে বোঝায়, দেখবে যেখানে চালকেরা যে একটা ছোট্ট ঘরের মধ্যে বসে থাকে, মানে গরুর গাড়ি হোক বা ঘোড়ার গাড়ি হোক ইত্যাদি, তো ওইটাকে বলছে হচ্ছে মানে চালক যেখানে বসে থাকে সেই জায়গাটাকে বলা হয়ে থাকে কোচ বাক্স, ছোটখাটো একটা ঘর। তাহলে কোচ বাক্সে কে বসলো? চাষি লোকটি, যেই চাষি লোক পত্র এনে জয়রাম বাবুকে দিয়েছিল, আদরিণীর অসুস্থতার চিঠি যাকে দিয়েছিল, যিনি দিয়েছিলেন। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে, অর্থাৎ আদরিণী আর নেই, আদরিণী আর বেঁচে নেই, মারা গিয়েছে। আদরিণীর সেই নবজল বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ, তার দেহে আর প্রাণ নেই। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। আন্ডারলাইন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাতনি কল্যাণীর বিয়ের সম্বন্ধ যদি ঠিক না হতো তাহলে আদরিণীর কিন্তু এরকম চরম দুর্গতি হতো না। ঠিক একইভাবে জয়রাম বাবুও বেঁচে থাকতেন। গল্পটি আজ এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকমই আরও ভিডিও খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আপলোড করে দেবো।